আমার হাতে যে স্মার্ট ওয়াচ ফিচার্সটি দেখা যাচ্ছে এটি কিছুক্ষণ আগে দারাজ থেকে আমাকে হ্যান্ড অন ডেলিভারি দেওয়া হয়েছে। এই প্যাকেজটি আমি অনেকদিন ধরে অফলাইনে বা বিভিন্ন বাজারে খুঁজলেও আসলে এটি খুঁজে পাইনি, এই কারণে এটি অনলাইনে অর্ডার করে কেনা হয়েছে। তোমরা এ থেকে অনুমান করো আজকে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির কোন টপিকটি নিয়ে আমরা আসলে আলোচনা করতে যাচ্ছি। আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ আপন আজকে পুরো পাঠটি জুড়ে রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় তোমরা স্বাগতম। ভিডিও শুরুতে দেখানো আমার গিফট বক্স এর ধারণা ও স্লাইডটির ব্যাকগ্রাউন্ড সিনারিও থেকে আপাতত ধারণা করতে থাকো আজকের আলোচনার বিষয় কি। আমরা শীঘ্রই আমাদের পাঠ ঘোষণাতে চলে যাব। আজ আমাদের আলোচনার বিষয় ই কমার্স ও বাংলাদেশ প্রেক্ষাপট। এবার আসা যাক আজকের পাঠ শেষে তোমরা কি কি শিখবে। এই পাঠটি শেষে তোমরা ই কমার্স কি তা জানতে পারবে, ই কমার্সের শর্তসমূহ চিহ্নিত করতে পারবে এবং বাংলাদেশে প্রচলিত ই কমার্স সম্পর্কে বর্ণনা করতে পারবে। বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় অফলাইন থেকে যে কোনো কিছু কেনাকাটা করাচ্ছে অনলাইনে কেনাকাটা করাটা আমরা বিভিন্ন কারণে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই যে আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি, সেটা হতে পারে কোনো বন্ধুকে ট্রিট দেওয়ার জন্য খাবার অথবা ফ্যাশন রিলেভেন্ট কিছু কিংবা প্রযুক্তিগত যে কোনো পণ্যদ্রব্য, এগুলো অনলাইন থেকে কেনা অথবা বিক্রয় করাকে আসলে ই কমার্স বলে থাকে। এ পর্যায়ে আমরা আলোচনা করব ই কমার্সের শর্তসমূহ নিয়ে। ই কমার্স সম্পন্ন হতে হলে বেসিক্যালি তিনটি শর্ত সম্পন্ন করতে হয়। এর মধ্যে প্রথম শর্তটি হলো বিক্রেতার নিকট অবশ্যই পণ্য থাকতে হবে। শর্ত নম্বর 2, ক্রেতাকে বিনিময় মূল্য পরিশোধ করতে হবে এবং এর মধ্যে দিয়ে শর্ত নম্বর 3, ক্রেতার নিকট পণ্য পৌঁছিয়ে দিতে হবে। এই শর্তটি সম্পন্ন করা যাবে। বাংলাদেশে ই কমার্স প্ল্যাটফর্মের উদ্ভব, উন্মেষ অথবা বিকাশের ইতিহাসটি আসলে কেমন? বাংলাদেশে ই কমার্স প্ল্যাটফর্মের যাত্রা খুব বেশি পুরাতন নয়। এই 2000 সালের শুরুর দশকের মাঝামাঝি একটি সময়ে কিছু কিছু অনলাইন প্রতিষ্ঠান তাদের পরিচিতি জানান দিতে শুরু করে। 2009 সালে অনলাইন পেমেন্টের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত এই ছিল বাংলাদেশের ই কমার্স প্ল্যাটফর্মের সার্বিক অবস্থা। পরবর্তীতে 2009 সালে বাংলাদেশ ব্যাংক অনলাইন পেমেন্টের অনুমতি প্রদান করে, যার কারণে 2013 সালে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের সুযোগ সুবিধা অনুমোদন পায় এবং এর থেকে পরবর্তীতে আমরা বাংলাদেশে বিভিন্ন বড় বড় ই কমার্স সাইটের আগমন দেখতে পাই, যা পরবর্তীতে আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রিকে অনেক পরিবর্তিত এবং পরিবর্তিত করেছে। ই কমার্স অত্যন্ত প্রচলিত একটি টার্ম। অনলাইন শপিং বলতে আমরা কি বুঝি? কোনো একটি প্রতিষ্ঠান তার নিজের নামে ওয়েবসাইট খুলে যদি পণ্যদ্রব্যের ছবি, ভিডিও এবং নানাভাবে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে দিয়ে অনলাইনে দ্রব্য কেনাবেচা করেন এবং ক্রেতা এ দ্বারা আকৃষ্ট হয়ে অনলাইন থেকে কোনো একটি দ্রব্য পছন্দ করেন এবং মূল্য পরিশোধ করে তা ক্রয় করেন, এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আমরা অনলাইন শপিং বলে থাকি। এ পর্যায়ে আমরা আলোচনা করব ই কমার্সের প্রকারভেদ নিয়ে। ই কমার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ 6টি ভাবে সম্পন্ন হয়ে থাকে এবং এটিকে আমরা ই কমার্সের প্রকার হিসেবে গণনা করি। এর মধ্যে প্রথমটি হলো বিজনেস টু কনজিউমার। এখানে নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে এখানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রাহক সরাসরি যে কোনো একটি পণ্য ক্রয় করতে পারেন। এর উদাহরণ হিসেবে বলতে পারি আজকের বহুল প্রচলিত দারাজ অথবা অ্যামাজন আসলে যে প্রসেসে ই কমার্সটি সম্পন্ন করে থাকে, এটি একটি বিজনেস টু কনজিউমার টাইপ। এর পরের ধরনটি হচ্ছে বিজনেস টু বিজনেস ধরন। এই ধরনে আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করে থাকি। এটির উদাহরণ আজকের দিনের বহুল প্রচলিত এবং অত্যন্ত বিখ্যাত আলিবাবা অথবা ইন্ডিয়া মার্টের মতো প্ল্যাটফর্মগুলো। এবার আমরা আসি কনজিউমার টু কনজিউমার প্রকারভেদটি নিয়ে। কনজিউমার টু কনজিউমার ই কমার্সের ক্রাইটেরিয়াতে একজন গ্রাহক অন্য আরেকজন গ্রাহকের কাছ থেকে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করে থাকে। যেমন আমাদের দেশে বহুল প্রচলিত বিক্রয়.com বলতে যে প্ল্যাটফর্মটি রয়েছে, সেটি একজন গ্রাহক অন্য আরেকজন গ্রাহক থেকে যে কোনো পণ্যদ্রব্য কেনাবেচা করে থাকেন। এরকম আরেকটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম হচ্ছে ইবে।
এরপর আমাদের 4 নম্বর প্রকারটি হলো কনজিউমার টু বিজনেস। এখানে গ্রাহকরা ব্যবসা প্রতিষ্ঠানকে সেবা বা পণ্য প্রদান করে থাকে। এর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি ফ্রিল্যান্সার অথবা ফাইবারের মতো বিখ্যাত প্ল্যাটফর্মগুলোকে। এ পর্যায়ে আমাদের 5ম প্রকারটি হলো বিজনেস টু গভর্নমেন্ট। তোমরা নাম শুনে এটির ক্ষেত্রেও আন্দাজ করতে পারো, এটি এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি ক্রাইটেরিয়ার প্ল্যাটফর্ম যেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি সরকারকে পণ্য অথবা সেবা সরবরাহ করে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে বিখ্যাত 1-2টি বিজনেস টু গভর্নমেন্ট ই কমার্সের প্ল্যাটফর্মের নাম যদি আমরা বলি, তবে সেগুলো হলো সরকারি টেন্ডার প্ল্যাটফর্ম অথবা ডিজিটাল বাংলাদেশ প্ল্যাটফর্ম। এরপর গভর্নমেন্ট টু কনজিউমার একটি প্রকারভেদ রয়েছে, এটি আপাতত আমাদের শেষ প্রকারভেদ ই কমার্সের ক্ষেত্রে, যেটি দ্বারা সরকার জনগণকে অনলাইন সেবা প্রদান করে থাকেন এবং এর অত্যন্ত পরিচিত একটি প্ল্যাটফর্মের নাম হচ্ছে ই গভর্নমেন্ট সার্ভিসেস। এই স্লাইডটিতে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশে বহুল ব্যবহৃত কিছু অনলাইন প্ল্যাটফর্ম অথবা বিভিন্ন খাতে টেকনোলজিক্যাল পণ্যদ্রব্য কেনা বেচার খাতে অথবা আমাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস বা দ্রব্যাদি আমরা যে সকল সুপার মার্কেট থেকে ক্রয় বিক্রয় করে থাকি, এরকম কিছু বড় বড় প্ল্যাটফর্ম যেমন দারাজ, স্বপ্ন, রকমারি.com, ওয়ালটন, অ্যাপেল গ্যাজেটস অথবা স্টারটেকের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলো বর্তমানে তাদের সেবা অথবা পণ্যদ্রব্যগুলো অনলাইনে কেনাবেচা করছে। এই স্লাইডটিতে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশে বহুল ব্যবহৃত কিছু অনলাইন প্ল্যাটফর্ম অথবা বিভিন্ন খাতে টেকনোলজিক্যাল পণ্যদ্রব্য কেনা বেচার খাতে অথবা আমাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস বা দ্রব্যাদি আমরা যে সকল সুপার মার্কেট থেকে ক্রয় বিক্রয় করে থাকি, এরকম কিছু বড় বড় প্ল্যাটফর্ম যেমন দারাজ, স্বপ্ন, রকমারি.com, ওয়ালটন, অ্যাপেল গ্যাজেটস অথবা স্টারটেকের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলো বর্তমানে তাদের সেবা অথবা পণ্যদ্রব্যগুলো অনলাইনে কেনাবেচা করছে। এ পর্যায়ে আমাদের আজকের আলোচনাটি কতটুকু ইফেক্টিভ ছিল সে জিনিসটি যাচাই করার জন্য আমরা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন তোমাদের কাছে মূল্যায়ন করতে চাই। এক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে ই কমার্সকে আসলে কতগুলো ভাগে ভাগ করা যায় অথবা ই কমার্স কত প্রকার? এক্ষেত্রে তোমাদের ক, খ, গ অথবা ঘ থেকে যে অপশনটি সঠিক উত্তর বলে মনে হয় সেটি কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কত সাল থেকে বাংলাদেশে ই কমার্সের প্রসার হচ্ছে? অপশন ক 2008, অপশন ক 2009, অপশন গ 2011 এবং অপশন ঘ 2012। এক্ষেত্রে সঠিক উত্তরটির কারণও তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো। এ পর্যায়ে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব, সবাই তোমাদের নোটবুকে বাড়ির কাজটি নোট করে নিবে। আমাদের এই পাঠটির উপরে দেয়া বাড়ির কাজ যেটি থাকবে সেটি হলো ই কমার্স কীভাবে আমাদের সময় ও শ্রম বাঁচায়। এই প্রসঙ্গে তোমরা 15 থেকে 20 বাক্যের একটি অনুচ্ছেদ লিখে আমার কাছে জমা দিবে। ধন্যবাদ সবাইকে। আমাদের গুগল ক্লাসরুমে যে ক্লাসটি ওপেন করা হয়েছে এখানে এই বাড়ির কাজটি জমা দেওয়ার জন্য অপশন খোলা থাকবে। এখানে তোমরা আগামী 13 আগস্ট 2025 রাত 12টার আগে যে কোনো সময় সাবমিট করে দিবে। এরপর আমি এই বাড়ির কাজটি নিয়ে তোমাদেরকে ফিডব্যাক প্রদান করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।